তাই হলো পরিস্থিতি বর্তমান মানুষের। মোটামুটি অনেক বেশি মানুষ এখানে থাকে দেখেন, যেহেতু জুম্মার দিন, আর জুম্মার দিনে এমনি এই খোলা মসজিদে সবসময় লোকজন একটু বেশি থাকে। আসসালামু আলাইকুম। এখন প্রায় বিকাল 5টা বাজে, আর এখন কারোর কাছ থেকে মাল আনছি, মানে এক ইন্ডিয়ানের কাছ থেকে। সে আমার প্রায় 30,000 টাকার উপরে মাল দিছে বাংলাদেশি টাকার, বাকি একেবারেই। তার কাছ থেকে মাল আনার পর আমি একটা কথা দিই বলছি এখন টাকা নাই, পরে দিয়ে যাবানি। ও দ্বিতীয়ত কোনো কথা বলতো না। এখন যদি এই টাকাটার মাল আমি কোনো বাঙালির কাছ থেকে আনতাম, সে বাঙালি কখনো কিন্তু দিত না আমাকে। সাধারণত আমি 50 টাকা 100 টাকার মাল কোনো বাঙালির কাছ থেকে যদি আনি, সে কিন্তু টাকা ছাড়া মাল দিতে চায় না। এর প্রধানত কারণ আমাদের বাংলাদেশি মানুষের স্বভাব চরিত্র ভালো না। ইন্ডিয়ানরা কিন্তু এখন পর্যন্ত আপনি আর কিছু করেন বা না করেন, ওরা কিন্তু মানুষের সাথে কথা দিয়ে কথা রাখা বা ছিটারি বাটপারি এইগুলা কিন্তু আপনি ইন্ডিয়ান মানুষের কাছ থেকে পাবেন না, কখনোই পাবেন না। আমি আরও বেশি টাকার মালও কিন্তু ইন্ডিয়ানের কাছ থেকে আনি, তারা কিন্তু অনেক সময় পাকিস্তানির কাছ থেকেও আনি, তারা কিন্তু দেয়, কিন্তু বাঙালি দিতে চায় না। সব বাঙালি সমান না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই প্রায় 99%ই ফল্ট, মানে আপনি বাকি কোনো কিছু চালিয়ে দিবে না। কারণ আমাদের বাংলাদেশি মানুষের স্বভাব চরিত্র কিন্তু বেশি একটা ভালো না, সেটা সবাই আপনারা জানেন কেন ভালো না। অনেকে হয়তো বা বলতে পারেন আমি হয়তো বা বদনাম করলাম, বিষয়টা একেবারে ওরকম না। যেটা সত্য কথা সেটা বলার চেষ্টা করলাম। তবে একটা জিনিস আমি আপনাদেরকে অনুরোধ করব, যখন যাকে যেই কথা দিবেন সেই কথা রাখার জন্য চেষ্টা করবেন। আমি কিন্তু করে বলছিলাম যে তোরে আমি 1-2 ঘন্টা পরে টাকাটা দিয়ে আসবো। পরবর্তীতে আমি 1-2 ঘন্টা পরে যাইনি, পরে আমি রুমে আসার সাথে সাথেই তারে ফোন দিছি, দেখ আমি তখন বাসায় চলে এসেছি, তোর কি টাকাটা এখনই দিতে হবে নাকি তুই পরের দিন সকালে নিলে হবে? ও বলছে দেখ আমি ছুটিতে চলে যাবো কালকে সকালে, এ প্রয়োজনে আমি মাল বেচছি আর আমার টাকাটা দরকার, যার প্রয়োজনে কিন্তু এখন আমি রুম থেকে আবার গাড়ি ফোন দিয়ে তার টাকা দেওয়ার জন্য যাইতেছি। টাকাটা দিলাম, দেওয়ার পর অনেকটাই খুশি হইলো যে তুই টাকা দিয়ে গেছিস। পাকিস্তানিও খুশি হয়েছে, ইন্ডিয়ানও খুশি হয়েছে। আমাদের এই বিশ্বাসটা শুধুমাত্র আমাদের নিজেদের কারণেই বিশ্বাসটা ভেঙে গেছে মানুষের, কারণ আমরা ওই যে মানুষের কাছ থেকে টাকা পয়সা এনে ঠিক মতো টাকা দেই না, অথবা আমাদের আচরণ ব্যবহার অন্য মানুষের থেকে একটু ডিফারেন্স। কারণ আমাদের মধ্যে যারা ভালো তাদের মতো ভালো কেউ নাই, আর যারা খারাপ তাদের মানে তাদের চেয়েও খারাপ পৃথিবীতে হয়তো বা আর দুনিয়াতে কোনো মানুষ নাই। তা যাই হোক, সবাইকে অনুরোধ করব আমাদের মান সম্মান যেন ভালো থাকে, এটাই আশা করব। অন্তত মানে বাহিরে এসে কেউ যেন আমাদের দেশের বদনাম না করি, এটাই আমার আপনাদের প্রতি অনুরোধ থাকবে। আমরা যেমন অনেক একটা খারাপ কাজ করলে হয়তো বা আমরা ভয় পাই যে মা বাবা খারাপ বলবে বা আত্মীয় স্বজন দেখলে খারাপ বলবে, তা সেম এরকমই যদি আমরা ভাবি যে আমাদের বাংলাদেশি মানুষ আমরা যে কোনো একটা অপরাধ করলে আমাদের বাংলাদেশের বদনাম হবে, এই জিনিসটা যদি মাথায় রাখি তাহলে কিন্তু আমরা অপরাধ থেকে বেঁচে থাকবো অন্তত একটু হইলেও। আপনি যখন ছোট্ট একটা বিপদের মধ্যে থাকবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য বিপদটা কত ভয়ঙ্কর। সাধারণত আমি যখন সৌদি আরবে আসি, আসার পরে নতুন যে আমাকে বিদেশে আনে সে আমাকে একটা সিম কিনে দিছিল, সেটা হলো ফেন্ডি সিম। আর বর্তমানে আমি একটা সিম মানে চাইতেছিলাম, এইচটিসি সিম, কোথাও আসলে খুঁজে পাইতেছিলাম না। তা পরবর্তীতে আমার এক সাদিকরে বললাম যে সাদিক, তুমি একটা সিম নিলে আমার একটা সিম দাও। পরবর্তীতে আমি যাদের সাথে কাজকর্ম করি অনেক সময় তাদেরকে অনুরোধ করছি যে আমার একটা এইচটিসি সিম অনেক পছন্দ, আমি ফোনে গেম টেম খেলি, যার প্রয়োজনে আমার ভালো একটা নেটের সিম লাগবে। আমাকে কেউ দেয় নাই প্রায় 2 বছর পর্যন্ত। আমার ইকামা সমস্যা ছিল, যার প্রয়োজনে আমি ইকামা বানাইতে পারিনি। তা আলহামদুলিল্লাহ এখন আমি ইকামা বানাইছি। এখন একটা এইচটিসি সিম নিলাম, দাম পড়লো মাত্র 35 রিয়াল, বাংলাদেশি টাকায় প্রায় 1,000 টাকার মতো। তা সবশেষে একটা কথা বলবো, এই সিম নতুন করে কারো নামে দেওয়াটা ঠিক না। যদিও আপনি পরিচিত কোনো লোকজনের মাঝখানে থাকেন তাহলে আপনি তাকে সহযোগিতা করতে পারেন। যেমন আমি একটা বিপদে ছিলাম, সেই বিপদটা আমার উদ্ধার হয়েছে। কারণ আমি অনেক কষ্ট পাইছি যে আমরা একসাথেই একই রুমে থাকি, একই জায়গায় বসবাস করি, আমার নামে কিন্তু সে সিম উঠাই দেয় নাই, অথবা আমি যাদের সাথে কাজ করি তারা কিন্তু আমার সিম উঠাই দেয় নাই। তা আমি খুবই কষ্ট পাইছি তাদের আচরণ ব্যবহারে। কারণ আমি তো আর ওই ধরনের কোনো লোক না, আমি তাদের সাথেই আজকে প্রায় 5 বছর ধরেই থাকতেছি, তারপর আমার একটা সিম উঠাই দেয় নাই। আলহামদুলিল্লাহ আমার ইকামা এখন আছে, নিশ্চিন্তে মাত্র 35 রিয়াল দিয়ে আস্তে করে একটা সিম উঠাই নিয়ে আসলাম। আর একটা বিষয়, সৌদি আরবে কিন্তু আপনি চাইলে যে কোনো সিম থেকে যে কোনো কোম্পানিতে আপনি ট্রান্সফার করতে পারেন খুবই সহজ। যেমন বাংলাদেশে আপনি রবি থেকে গ্রামীণে যাইতে পারবেন, গ্রামীণ থেকে আপনি রবিতে আসতে পারবেন, বা বাংলা লিঙ্কে যাইতে পারবেন। সৌদি আরবে যে কোনো কোম্পানির সিমে আপনি যে কোনো সিমে থেকেই যে কোনো সিমে যাইতে পারেন। তবে একটা স্বার্থ আছে, আপনার নামে 2টা সিম অ্যাক্টিভ থাকতে হবে। ওইখানে একটা নাম্বার চায়, সেই নাম্বারটা আপনার নামে না হলে কিন্তু সিম ট্রান্সফার করতে পারবেন না। শুধুমাত্র সেই প্রয়োজনে কিন্তু এখন এই সিমটা আমার নেওয়া, কারণ আমি আমার মেন সিমটা আমি কনভার্ট করে আমি আমার ফ্রেন্ডি সিম থেকে এইচটিসি সিমে নিয়ে আসবো। কারণ আপনারা জানেন যে সৌদি আরবে এইচটিসি সিমের নেটওয়ার্ক অনেক বেশি ভালো থাকে, যেটা আপনার গেম খেলার জন্য একদম পারফেক্ট একটা নেটওয়ার্ক। সৌদি আরবে একটা পাউরুটির দাম 1 রিয়াল, বাংলাদেশি টাকা যার দাম বর্তমানে প্রায় 33 টাকার উপরে। যারা সৌদি আরবে ব্যবসা করে অনেকেই দেখবেন যে বাংলাদেশে অল্প সময়ে কিন্তু কোটিপতি হয়ে যায়। এর প্রধানত কারণ আপনি যেই দেশে থাকবেন
আর যে দেশে আপনি ব্যবসা করবেন ওই দেশে টাকার মান যদি অনেক ভালো থাকে তাহলে কিন্তু ব্যবসায় আয় উন্নতি অনেকটা তুলনামূলক বেশি হয়। আজকে শুক্রবার সকালবেলা চলে আসলাম মসজিদে জুম্মার নামাজ আদায় করার জন্য। তা সিমের পারফরমেন্স আমি যদি আপনাকে বলি, এভারেজে ফ্রেন্ডলি সিম থেকে প্রায় এসপিসি সিমে প্রায় আপনার 20 থেকে প্রায় 30% বেশি পারফরমেন্স, খুব দ্রুত ইন্টারনেট স্পিড, আর সেই সাথে গেম খেললে অনেকেই জানেন হয়তো নেট পিনের কিছু সমস্যা থাকে, এটা লেটেন্সিটা একেবারে খুবই কম, মানে খুবই কম, একদম স্মুথভাবে নেট চলে এইচটিসি সিমে। তবে যারা সৌদি আরবের মধ্যে আছেন চাইলে কিন্তু আপনি এইচটিসি সিম নিতে পারেন, আপনি সব জায়গায় সৌদি আরবের পারফরমেন্স খুব দ্রুত গতিতে ইন্টারনেট সুবিধা পাবেন। অন্যান্য সিমেও কিন্তু 5G নেট কানেক্ট অল টাইম সুন্দর, কিন্তু সেই তুলনায় প্রায় এইচটিসি সিমে প্রায় আপনার 30%-র উপরে বেশি বৃদ্ধি করে নেট স্পিড, একদম স্মুথভাবে চলে। আর এইচটিসি সিম হইতেছে এটা সৌদি আরবের গভর্নমেন্টের সিম, যেটা সরকারি সিম যেটাকে বলে। আমাদের বাংলাদেশে যেই সরকারি সিম আছে সেটা কিন্তু একেবারে নেট স্লো, আর এই সৌদি আরবের পুরো সিস্টেমটা কিন্তু একটু অন্যরকমের। আপনার সরকারি যে কোনো সুযোগ সুবিধা কিন্তু সব থেকে হাই কোয়ালিটি থাকে। অনেকেই আমার একই জায়গার ভিডিও দেখতে দেখতে একদম বিরক্ত হয়ে গেছেন, কিন্তু কিছু করার নাই, আমার যেহেতু বাইরে তেমন একটা ঘোরাফেরা করার সুযোগ হয় না, যার প্রয়োজন আমি যেখানে আমার কর্মস্থল বেশিরভাগ সময় ওই সময়ের ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বা আমার তো ভিডিওতে বিষয়টা দেখানো বড় বিষয় না, আমি সবসময় ট্রাই করি যেন একটা মানে একেবারে ক্লিয়ার কাট কথা বোঝার জন্য বা সেটা বলার জন্য আমি সবসময় ট্রাই করি। সৌদি আরবের যত আশেপাশে যত ঝামেলা আছে বা যে কোনো সুযোগ সুবিধা আছে এগুলো নিয়ে সবসময় আমি কথা বলি। তাই হইতেছে আমাদের জুম্মার মসজিদ আজকে শুক্রবার। আমার একটা ভিডিও প্রায় 2 দিন 3 দিন 4 দিন ধরে ভিডিও করতে হয়, কারণ একেবারেই অল্প সময় পাই, বিভিন্ন রকমের কথা আপনাদেরকে বলি। তা এই একটা ভিডিওর ভিতরে দেখেন কতগুলো ডিটেলস নিয়ে কথা বলা আছে, এই জন্য তো ভিডিওটা 2-3 দিন লেট হয়ে যায় বা একটু সময় নেই, এই কারণেই শুধু। আর বর্তমান সময় সৌদি আরবে কিন্তু ধরপাকড়ের যে বিষয়টা এখনকার সময়টা একটু কম, এই প্রায় বড় হজের পর থেকে এখন কোরবানি পর্যন্ত প্রায় একটু চাপ কম থাকবে, কারণ এই সৌদি আরবের যত প্রশাসন আছে এগুলো সবাই ব্যস্ত থাকে, আপনার ওই সৌদি আরবের যেই হজ করতে যারা আসে তাদেরকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে। দেখা গেছে এই সুযোগের ভিতরে মাত্র অল্প 6,000 7,000 8,000 10,000 লোক আটক করা হয়, অন্য সময় কিন্তু বিপুল পরিমাণ লোক আটক করা হয়। আর বর্তমান বাংলাদেশ এয়ারপোর্টের সামনে যে সমস্ত লোকজন কথা বলতেছে আমাদেরকে ধরছে, এই করছে সেই করছে, এগুলা কিন্তু আপনার প্রায় রমজান মাসের আগে থেকে, মানে রমজানের ঈদ থেকে 4-5 দিন 7 দিন 10 দিন 15 দিনের অভিযানে এতগুলো মানুষ শুধুমাত্র ধরা পড়ছিল। তা এখন একটু তুলনামূলক কম ভিড় দেখা যাইতেছে, দেখি নামাজের পরে কতটুকু থাকে। এখন মসজিদের ভিতরে চলে যাব, কথা বেশি একটা বলবো না। আর আমি এখানের অনেক রকমের ভিডিও দিতাম, অনেকেই বিরক্তিকর হয় এখানে, কারণ সবাই আসে এখানে বেচাকেনা করার জন্য বা কাজের জন্য বিদেশে আসছে। এখানে অনেকেই ফেস ভিডিও দিতে চায় না, যে আমরা কি বিক্রি করি বা কী কাজ করি এটা দেখাইতে চায় না অনেকেই, যার প্রয়োজনে আমি এখানে ভিডিও করি না। আর এটা আমার কাছেও ভালো লাগে না, কারণ আমি বিদেশে কী করি না করি এটা তো অপরাধ কোনো কাজ না। তারপরেও দেখা গেছে যে ফ্যামিলিগতভাবে কোনো মানুষ যদি জানে যে এখানে এই ধরনের কাজ করা হয় সেক্ষেত্রে একটু সমস্যা পড়তেই পারে বা হইতেই পারে, এই আর কি। আমারও যে এখানে এক সাদিক আছে কাপড় বিক্রি করতেছে, একটা সময় কিন্তু ফরিদপুর সিটিতে একেবারে সেই কি একটা বিল্ডিং আছে যেন, মানে বড় একটা বিল্ডিং, ওই বিল্ডিংয়ের ভিতরে তার কম্পিউটার দোকান ছিল, সে বর্তমানে এখানে এসে কিন্তু কাপড় বিক্রি করতেছে খোলা মানে মাঠে। এই হলো বিদেশের পরিস্থিতি, সবাই যে স্বপ্ন নিয়ে আসে সব স্বপ্ন সবসময় পূরণ হয় না। তো যাই হোক, অনেক কথাবার্তাই এক ভিডিওতে আশা করি বলছি। এরপরে নামাজের পরিস্থিতি দেখাবো যে কী পরিমাণ ভিড় এখানে হয়ে যায়, পুরোটা একটু পুরাই আপনাদেরকে দেখাই। এখানে অনেকে বাইরে নামাজ পড়ে, কিন্তু আমি এখন বাইরে নামাজ পড়তে একটু কষ্ট হয়, কারণ অনেক বেশি রোদ থাকে এখন, যেহেতু ভিতরে সুযোগ সুবিধা আছে যার প্রয়োজন বাইরে নামাজটা একেবারেই এখন পড়ি খুবই কম। আর এখানে একটা লোক ভদ্রলোক গাড়ি এসে দাঁড়া রয়েছে, এগুলো কিন্তু অনেক সময় বলদের লোক থাকে, প্রশাসন লোক থাকে, এরা এখানে তদারক মদারক করার পরে দেখা গেছে হুট করে পরবর্তীতে এসে এখানে মানে যত মাল টাল বিক্রি করে এগুলো। খুবই দুঃখিত, প্রথমে প্রায় 5-7 মিনিটের মতো কথা বলছি নামাজের আগে, কিন্তু দুঃখজনক ফোনের রেকর্ডিং অন ছাড়াই কথা বলতে শুরু করছি। পরবর্তীতে মসজিদের ভিতর যায় দেখলাম যে রেকর্ড হয় নাই। তাই হলো পরিস্থিতি বর্তমান মানুষের, মোটামুটি অনেক বেশি মানুষ এখানে থাকে দেখেন, যেহেতু জুম্মার দিন, আর জুম্মার দিনে এমনি এই খোলা মসজিদে সবসময় লোকজন একটু বেশি থাকে। আর সব থেকে বড় কথা এখানে একেবারে মিডিল পয়েন্টে মসজিদটা, কারণ মসজিদের আশপাশে যত এরিয়া আছে পুরোটাই কিন্তু কর্মস্থল, যার প্রয়োজনে এখানে অতিরিক্ত বেশি লোকজন থাকে। ওই পাশেও একটা আছে মসজিদ, বড় মসজিদ, জুম্মার নামাজের মসজিদ, কিন্তু তুলনামূলক অত পরিমাণ লোক থাকে না ওইখানে, বেশিরভাগই সৌদি আরবের লোকজন থাকে। মসজিদের ভিতরে নামাজ পড়ে, বাইরে পড়ার কোনো সিস্টেম নাই।
অনেকেই হয়তো বা জানেন না, শুক্রবারে সৌদি আরবের প্রত্যেক মসজিদে কিন্তু জুম্মার নামাজ আদায় করা হয় না। তুলনামূলক যে সমস্ত মসজিদ অনেক বড়, ওই সমস্ত মসজিদে জুম্মার নামাজ আদায় করা হয়। এর মূলত কারণ হইতেছে ছোটো ছোটো মসজিদে জুম্মার নামাজ দিলে ওই সমস্ত মসজিদে ধারণ ক্ষমতা খুবই কম, যার প্রয়োজনে কিন্তু বড় বড় মসজিদে জুম্মার নামাজ আদায় করা হয়। আর এক একটা জুম্মার মসজিদে সৌদি আরবে প্রায় 5 থেকে 10 হাজার পর্যন্ত মানুষ নামাজ আদায় করতে পারে। অন্তত ভিতরেই 2-3 হাজার মানুষ থাকে, সেই সাথে চতুর সাইডে কিন্তু বাইরে নামাজ আদায় করার সিস্টেম থাকে। এমনকি এই সমস্ত রোডের উপর দাঁড়ায় কিন্তু অনেকেই নামাজ আদায় করে। এটা কিছু করার নাই, কারণ আপনার বিকল্প কোনো রাস্তা নাই। আর অন্য দিন নামাজ মানুষ না পড়লে সঠিকভাবে অন্তত জুম্মার নামাজ কোনোভাবেই মিস হয় না সৌদি আরবে কারোই। আমার 1বার না 2বার মিস হয়ে গেছিলো রমজান মাসে, মানে ঘুমাইছিলাম তখন নামাজ পড়তে পারিনি। তাছাড়া জুম্মার নামাজ মিস্টেক হওয়ার কোনো সিস্টেম নাই। অন্য অন্য দিন নামাজ সঠিকভাবে না আদায় করলেও অন্তত প্রতি জুম্মার নামাজ কোনোভাবেই নামাজ মিস হওয়ার কোনো সিস্টেম নাই সৌদি আরবে। পৃথিবীতে কোনো কষ্টের ভিতরে যদি কোনো মানুষ থাকে, একমাত্র যারা বাইরে কাজ করে তারাই এই কষ্টের স্বাদটা অনুভূতি করতে পারে। তাছাড়া কোনো মানুষ এতটা কষ্টে আছে কিনা আমার জানা নাই। ভাবেন একবার যে সারাদিন কর্মস্থলে কর্ম শেষ করে রাতের বেলা শান্তির প্রশান্তির জায়গা যায় যদি আপনার আদরের মা বাবাকে না দেখেন বা ছেলে মেয়েকে না দেখেন, অথবা আপনার আশপাশের কলিং যারা আছে তাদেরকে যদি না দেখেন, তাহলে বিষয়টা কেমন হয়? এই যে সারাক্ষণ সপ্তাহ ভরে পুরো সপ্তাহে কাজ করে একটা দিন মাত্র ছুটি পায়। তারপর অনেকেই আছে শুক্রবারও ছুটি নেই, যাদের বিশেষ ক্ষেত্রে বাকালায় কাজ আছে বা মার্কেটে কাজ আছে অথবা হোটেলে যাদের কাজ আছে, এদের কিন্তু শুক্রবারও ছুটির কোনো ব্যবস্থা নাই। চিন্তা করেন, এখন যায় রুমের মধ্যে আস্তে করে খাওয়া দাওয়া করে আবার ঘুমায় থাকতে হবে অথবা ফোন চালাইতে হবে। আর যদি বাংলাদেশে থাকতাম তাহলে একটু অন্য রকমের স্বাদ গ্রহণ করতে পারতাম। জুম্মার নামাজ পড়া শেষে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা বাড়িতে চলে যেতে পারতাম। মানে একটা অন্য লেভেলের জীবনযাপন থাকে বাংলাদেশের ভিতরে যারা থাকে সেক্ষেত্রে। আর বাইরে আসলে এক ধরনের মানে বড় আকারের একটা জেলখানার মধ্যে পড়ে যেতে, এটা বাস্তব কথা। হারে হারে এটা টের পাইতেছি, বা যারা আছেন তারা অবশ্যই বুঝেন। সবাইকে একটা অনুরোধ করব, বর্তমান সময় কিন্তু ইউটিউব বা ফেসবুক বা অনলাইন থেকে টাকা কামাই করার খুবই সস্তা একটা রাস্তা আছে। একটা সময় দেশের বড় বড় আলেম মৌলানারা বলতো বা মোল্লারা বলতো যে আপনার ইউটিউব ফেসবুকে টাকা সম্পূর্ণই হারাম। কথার সাথে বর্তমান কিন্তু প্রতিটা বিষয় এক না। ওখানে হালাল হারামের বিভিন্ন রকমের সিস্টেম আছে, আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনার টাকা হালাল হবে কি না হারাম হবে, বা বিভিন্ন রকমের সিস্টেম আছে। কিন্তু মোল্লারা কিন্তু ফার্স্টে 2014 সালে 15 সালে বা 16 সালে 17 সালে কিন্তু তুমুল একটা জনপ্রিয় একটা জায়গা ছিল এই অনলাইন ব্যবসা। তখন বড় বড় মোল্লারা বলছে যে এগুলো একেবারে হারাম হারাম হারাম। আসলে সত্য কথা বলতে কি, আমি কিন্তু ওই টাইমে প্রায় 2009 সাল থেকে আমি কম্পিউটারে কাজ করি। আমার কিন্তু কম্পিউটার জগতের অনলাইন যত রকমের কাজকর্ম আছে সবই কিন্তু আমার জানা। তারপরেও আমি কিন্তু ওই সময় মানে একটা অন্ধভক্তর মতো ছিলাম, তাদের কথা সম্পূর্ণ নিয়মকানুন মানতাম। অথচ আজকে দেখেন তারা সবাইকে নিষেধ করে। এখন দেখেন যে প্রত্যেকটা যারা ওয়াচ করে বা যারা বড় বড় কথা বলে তাদের দেখবেন এক একটা চ্যানেলের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজের প্রায় 10 মিলিয়ন প্লাস তাদের ফলোয়ার আছে। আর আমাদের মতো মানুষকে তারা তখন বুঝাইছে যে এগুলো সম্পূর্ণ হারাম। আমি আপনাদেরকে শর্টকাট একটা রাস্তা বলি, এত বিদেশে আসার চিন্তা ভাবনা না করে সুন্দর একটা ইউটিউব ফেসবুক খুলেন। এরপর আপনার যে যে কাজের প্রতি আপনার যোগ্যতা আছে সেই কাজ নিয়ে কাজ করেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই কিন্তু কোনো না কোনো একটা সাইড নিয়ে তার অভিজ্ঞতা আছে। চিন্তা করেন, আমার এই ইউটিউব চ্যানেলে মাত্র 7,000 প্লাস অথবা 7,500 সাবস্ক্রাইবার আছে। আমি যদি এখান থেকে নিয়মিত কাজ করি, আমার প্রায় প্রতি মাসে পার ডে প্রায় 15 থেকে 20,000 টাকার উপরে কিন্তু ইনকাম হয়। তাহলে এবার চিন্তা করেন, যখন আপনার একটা চ্যানেল বড় হয়ে যাবে তখন ইনকামের রাস্তাটা কী পরিমাণ হবে। আমি কিন্তু এখানে নিয়মিত কাজ করার কোনো সুযোগই পাই না, দেখা গেছে 2 দিন 3 দিন পর পর একটা কাজ করি।